দিল্লির সালতানাতের ইতিহাসে বাহলুল খান লোদি কেবল একজন প্রতিষ্ঠাতা সুলতানই নন, বরং একজন দূরদর্শী সামরিক কৌশলী এবং রাজনৈতিক সংগঠক হিসেবে স্মরণীয়। তার শাসনকালের সবচেয়ে উল্লেখযোগ্য সামরিক বিজয় ছিল জৌনপুর দখল। এই বিজয়ের মধ্যে দিয়ে তিনি শুধুমাত্র তার সাম্রাজ্যকে সম্প্রসারিত করেননি, বরং উত্তর ভারতে লোদি বংশের কর্তৃত্ব সুসংহত করেন। ভারতীয় উপমহাদেশে দিল্লির সালতানাতের মুসলিম শাসনের যে ইতিহাস 1206 থেকে শুরু হয়ে 1857 সাল পর্যন্ত দীর্ঘ ইতিহাসের মধ্যে 1206 সাল থেকে শুরু করে 1526 সাল পর্যন্ত মোট 322 বছর হিন্দুস্তান কোনো একক মুসলিম রাজবংশের দ্বারা পরিচালিত হয়নি, বরং একাধিক মুসলিম রাজবংশ এই দীর্ঘ সময় হিন্দুস্তানকে শাসন করেছে। 1206 থেকে 1526 সাল পর্যন্ত হিন্দুস্তান নিয়ন্ত্রণকারী এই একাধিক তুর্কি আর আফগান মুসলিম রাজবংশের শাসনকে একত্রে দিল্লির সালতানাত বা দিল্লির সুলতান শাহী নামে অবহিত করা হয়। সাম্রাজ্যগুলো হলো মামলুক সালতানাত, খিলজি সালতানাত, তুগলক সালতানাত, সৈয়দ রাজবংশ আর লোদি রাজবংশীয় শাসন। দর্শক মণ্ডলী, দিল্লির সালতানাতের ইতিহাসে লোদি রাজবংশ একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। 1451 থেকে 1526 সাল পর্যন্ত প্রায় 75 বছর দিল্লির সালতানাত শাসন করেছিল লোদি রাজবংশ। দিল্লির সালতানাতের ইতিহাসের ধারাবাহিক আলোচনায় লোদি রাজবংশের ইতিহাসের আলোচনার তৃতীয় পর্ব শুনবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। জৌনপুর সার্কি রাজবংশের অধীনে একটি শক্তিশালী এবং সমৃদ্ধ স্বতন্ত্র রাজ্য হিসেবে আবির্ভূত হয়েছিল। 1400 দশকে মালিক সারোয়ার শর্কি কর্তৃক প্রতিষ্ঠিত এই রাজ্যটি গঙ্গা যমুনা দোয়াব অঞ্চলে অবস্থিত ছিল এবং দিল্লির সালতানাত দুর্বল হয়ে পড়ার সময় জৌনপুর কার্যত স্বাধীনতা লাভ করে। তারা সামরিক ও সাংস্কৃতিকভাবে এক গুরুত্বপূর্ণ শক্তিতে পরিণত হয়েছিল। সার্কি শাসকগণ নিজেদের সুলতান উপাধি গ্রহণ করেন এবং দিল্লির প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হন। বাহলুল লোদি দিল্লির সিংহাসনে আরোহণ করার পর থেকে জৌনপুরের সার্কি শাসক মাহমুদ সার্কির সাথে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সার্কি শাসক দিল্লির ক্ষমতাকে অবজ্ঞা করতেন এবং নিজেকে দিল্লির প্রতিদ্বন্দ্বী বলে মনে করতেন। বাহলুল এই অবজ্ঞাকে সহ্য করতে পারেননি এবং তার ক্ষমতা ও কর্তৃত্ব প্রতিষ্ঠার জন্য জৌনপুরের বিরুদ্ধে অভিযান শুরু করেন। প্রথম দিকে দুই পক্ষের মধ্যে কিছুটা ছোট ছোট সংঘর্ষ হয়, কিন্তু কোনো পক্ষই তাৎক্ষণিকভাবে বিজয় অর্জন করতে সক্ষম হয়নি। তবে বাহলুল বুঝতে পারেন জৌনপুরের মতো ধনী ও সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ অঞ্চল তার সালতানাতের রাজনৈতিক ও অর্থনৈতিক ভিতকে শক্তিশালী করতে পারে। তাই বাহলুল লোদি একটি দীর্ঘমেয়াদী কৌশল গ্রহণ করেন। তিনি প্রথমে পাঞ্জাব ও দোয়াব অঞ্চলে তার নিয়ন্ত্রণ সুসংহত করেন, তারপর জৌনপুরের দিকে অগ্রসর হন। তার অন্যতম কৌশল ছিল স্থানীয় সামন্ত ও জমিদারদের সাথে জোট গঠন করে সার্কি শাসকদের বিরোধিতা করা। বাহলুল জানতেন সামরিক শক্তি ছাড়াও কূটনৈতিক চাপ এবং অভ্যন্তরীণ বিদ্রোহ সার্কি শাসন দুর্বল করতে পারে। তিনি স্থানীয় মুসলিম উলামা, হিন্দু জমিদার এবং ব্যবসায়ীদের সহানুভূতি অর্জনের চেষ্টা করেন এবং সার্কি শাসনের উপর চাপ সৃষ্টির মাধ্যমে বাহ্যিক ও অভ্যন্তরীণ দিক থেকে তাদের দুর্বল করে দেন। অতঃপর 1479 খ্রিস্টাব্দে বাহলুল খান লোদি পূর্ণ শক্তি নিয়ে জৌনপুরের বিরুদ্ধে চূড়ান্ত অভিযান পরিচালনা করেন। এই অভিযানে তিনি এক বিশাল সেনাবাহিনী নিয়ে অগ্রসর হন এবং একের পর এক দুর্গ দখল করে জৌনপুরের রাজধানীর দিকে এগিয়ে যান। সার্কি শাসক মাহমুদ সার্কি তখন প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন, কিন্তু বাহলুলের কৌশল ও সৈন্যবাহিনীর দৃঢ়তায় তিনি পরাজিত হতে বাধ্য হন। জৌনপুর অবশেষে বাহলুলের হাতে পড়ে যায় এবং সার্কি রাজবংশের প্রাধান্য সেখানেই শেষ হয়। মাহমুদ সার্কি পালিয়ে যান এবং পরবর্তীতে আর কোনো প্রতিক্রিয়া জানাননি। বাহলুল লোদি এখানেই শেষ করেননি। তিনি জৌনপুরে একজন বিশ্বস্ত গভর্নর নিয়োগ করেন এবং এটিকে দিল্লির সালতানাতের একটি গুরুত্বপূর্ণ প্রদেশ হিসাবে রূপান্তর করেন। বাহলুল জৌনপুর দখলের পর সেখানে প্রশাসনিক সংস্কার শুরু করেন। তিনি স্থানীয়দের সম্পৃক্ত করে একটি মিশ্র প্রশাসনিক কাঠামো গড়ে তোলেন, যাতে শৃঙ্খলা এবং স্থিতিশীলতা বজায় থাকে।
পাশাপাশি তিনি ধর্মীয় সহনশীলতার নীতি বজায় রাখেন এবং মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানকে পৃষ্ঠপোষকতা দেন। বাহলুল নিশ্চিত করেন যে কোনোরকম বিদ্রোহ বা প্রতিরোধ আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। তিনি স্থানীয় জমিদারদের অধিকার স্বীকৃতি দেন যাতে তারা নতুন শাসনের প্রতি আনুগত্য থাকেন। জৈনপুরের বিজয় বাহলুলের লোদি সাম্রাজ্য সম্প্রসারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এর মাধ্যমে দিল্লির সালতানাত আবার একটি বৃহত্তর ভৌগোলিক কাঠামোয় পরিণত হয়। এই বিজয়ের মাধ্যমে বাহলুল কেবলমাত্র একজন সফল সামরিক শাসক হিসেবে নয়, একজন দূরদর্শী সম্রাট হিসেবে ইতিহাসে স্থান করে নেন। জৈনপুর অঞ্চলের সংস্কৃতি, বাণিজ্য এবং প্রশাসনিক কাঠামো দিল্লির সাথে সংযুক্ত হওয়ার ফলে সমগ্র উত্তর ভারতে একটি একীভূত রাজনৈতিক ও অর্থনৈতিক ধারা তৈরি হয়। বাহলুল খান লোদির জৈনপুর বিজয় কেবল একটি সামরিক সাফল্য নয়, বরং এটি একটি মধ্যযুগীয় ভারতের রাজনৈতিক ইতিহাসের এক মোড় পরিবর্তনের প্রতীক। এই বিজয় তার নেতৃত্বের বলিষ্ঠতা, কূটনৈতিক দক্ষতা এবং প্রশাসনিক দূরদর্শিতার প্রমাণ বহন করে। বাহলুলের শাসনকালকে বোঝার জন্য জৈনপুরের অভিযান একটি অপরিহার্য অধ্যায়, যা তার সাম্রাজ্য নির্মাণ মৌলিক ভূমিকা পালন করেছিল। 1486 সালে তিনি তার পুত্র বাবরক শাহকে জৈনপুরের ভাইসরয় নিযুক্ত করেন। কিন্তু সমস্যা দেখা দেয় তখনই যখন বাহলুল লোদি তার দ্বিতীয় পুত্র নিজাম খান, পরবর্তীতে যিনি সিকান্দার লোদি উপাধি নিয়ে দিল্লির সালতানাতের সিংহাসনে বসেন, তাকে উত্তরসূরি মনোনীত করায়। তখন বাবরক শাহ বিদ্রোহ করেন, যদিও তিনি সিকান্দার লোদির কাছে পরাজিত হয়েছিল। অতঃপর 1479 সালে প্রায় 38 বছর রাজ্য পরিচালনার পর বাহলুল লোদি মৃত্যুবরণ করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি পাঞ্জাব, জৈনপুর, দোয়াব, ওধ, বিহার, তিরহুত, শতদ্রু, বুন্দেলখণ্ড সহ নিজের এলাকাগুলোর উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পেরেছিলেন। দিল্লির সালতানাতের ইতিহাসে তার কৃতিত্ব অবশ্যই বিশেষভাবে উল্লেখযোগ্য। বাহলুল খান লোদি ছিলেন দিল্লির সালতানাতের শেষ বংশ, যিনি দিল্লির সালতানাতে লোদি রাজবংশের প্রতিষ্ঠাতা। দুর্বল সৈয়দ বংশের পতনের পর তার ক্ষমতায় আরোহণ ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়। তিনি শুধু একজন শাসক নন, ছিলেন একজন সংগঠক, যিনি দিল্লিকে আবারও কেন্দ্রীয় ক্ষমতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করেন। তার মৃত্যুর পরও তার রেখে যাওয়া কাঠামো ও নীতি দিল্লির সালতানাতকে আরও কয়েক দশক স্থায়ী রাখে। তার সমাধিস্থল নিয়ে বিতর্ক রয়েছে। ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ দীর্ঘদিন ধরে বিখ্যাত সুফি সাধক নাসিরুদ্দিন চিরাগি দিল্লির মাজারের কাছে একটি ভবনকে চিরাগ দিল্লি নামে পরিচিত একটি এলাকায় বাহলুল লোদির সমাধি হিসেবে মনোনীত করেন। দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন বাহলুল খান লোদি কিভাবে দিল্লির সালতানাতের সাথে জৈনপুর বা উত্তর ভারতকে একীভূত করেন। দীর্ঘ প্রায় 100 বছর পর দিল্লির সালতানাত আবার একটি নতুন বড় সাম্রাজ্যের অধিকারী হিসাবে দিল্লির সালতানাত প্রতিষ্ঠিত হয়। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করছি।